আপনাদের মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস, আমি বলছি কিন্তু আপনাদের ডক্টর মোহাম্মদ ইউনুস, আমাদের নয়। আমি ওটা ভুল করে আমার মুদ্রা দোষে বেরিয়ে যায়, আমাদের। আপনাদের ডক্টর মোহাম্মদ ইউনুস $30 মিলিয়ন দিয়ে একটা চুক্তি করেছিলেন, মিসাইল কিনবেন চায়না থেকে। সেই চুক্তিটি রদ হয়ে গেছে। চায়নার রাষ্ট্রদূতকে ডেকে উনি বলে দিয়েছেন এই চুক্তি আমার দরকার নেই, আমরা মিসাইল কিনবো না। কারণ তার কাছে একটা খবর পৌঁছেছে যে ভেনেজুয়েলায় ঢুকে যদি এভাবে তুলে আনতে পারে প্রেসিডেন্টকে, ইউনাইটেড নেশন কাউন্সিলে বসা হয়তো আমেরিকা কার কাছে অভিযোগ জানাবে। তারপর আজকে সকালবেলা মার্কো রুবিওর কাছ থেকে একটা ফোন আসে ডক্টর জয়শঙ্করের কাছে, সেটা হচ্ছে ভেনেজুয়েলা সংক্রান্ত। তারপর ইতিউতি ফিসফাস শুরু হয়। যে ভারত যদি এই ধরনের কোনো অ্যাকশনে যায় তাহলে বাংলাদেশ কতটা ঠেকাতে পারবে। ধরুন একই ধরনের অ্যাকশন বাংলাদেশের বিরুদ্ধে ভারত করলো, বাংলাদেশের আটকাবানোর ক্ষমতা কতটুকু। ভেনেজুয়েলাতে লড়াকু সৈন্যবাহিনী ছিল, প্রচুর টাকা দিয়েছিল, এখানেও প্রচুর টাকা যাচ্ছে। এমনি এমনি সব হচ্ছে না তো, বিলিয়নস অফ রুপিস খরচা হচ্ছে। আপনারা মনে করেন এমনি এমনি সব হচ্ছে তো। এখন তারপরেতে খলিলুর রহমান এই খবরটি পেয়ে খলিলুর রহমান যমুনায় গিয়ে ডক্টর ইউনুসকে বুঝিয়েছেন যে চায়নার সঙ্গে সমস্ত সম্পর্ক কেটে দিন, না হলে কিন্তু ইউএস আমাদের ছাড়বে না। কারণ চায়না কিন্তু কাউকে বাঁচাতে যাবে না। চায়না এখন ভাবছে নিজে বাঁচবো কি করে। ইরানে তক্তাপালট হলো বলে খামেনি যে কোনো সময় খামেনি পালাবে, রাস্তায় পুরো মানুষ নেমে গেছে। আর যত মন্ত্রী শান্তি ফান্তি সব রয়েছে না, যারা চলো 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 সাইরেন বাজছে, মন্ত্রী আসছে, গার্ড দিচ্ছে, স্যালুট দিচ্ছে, সব তারা এখন বিদেশি এজেন্সির সঙ্গে যোগাযোগ করছে, ভাই প্রাইভেট জেটে আমি চলে যাচ্ছি, আমার আশ্রয়টা ব্যবস্থা করে দাও। এই যখন হাসিনা যখন পতন হলো, মন্ত্রীটা গেল কোথায়? যে যা সাড়ে ষাট কেটে পড়েছে, সবাই কিন্তু তার এক্সিট রুট ঠিক করে রাখে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো এক্সিট রুট রাখেননি। উনি যাবেন কোথায়? এখন তিনি নিঃসঙ্গ একা যমুনায় বসে থাকেন। তার আশেপাশে যে সমস্ত উজ্জ্বল জ্যোতিষ্করা ঘুরে বেড়াতো, তারেক রহমান দেশে ফেরার পর সে উজ্জ্বল জ্যোতিষ্করা সমস্ত হাওয়া হয়ে গিয়েছে। তারা এখন সব তারেক রহমানের দিকে সব ভিড়তে শুরু করে দিয়েছে। তার অফিস, তার বাড়ি, তার যেখানে যেখানে যাচ্ছে তারা ওখানে গিয়ে এতদিন যারা হাত জোর করে কাচুমাচু অবস্থায় ডক্টর ইউনুসের সাক্ষাৎ করার জন্য যারা লবিতে বসে থাকতেন বা ওয়েটিং রুমে বসে থাকতেন, তারা এখন ওই সমস্ত ছেড়ে দিয়ে তারা চলে গেছেন। ডক্টর ইউনুসের পাশে কিন্তু আর কেউ নেই। এই মুহূর্তে ভারতবর্ষ করবে কিনা আমি জানি না। মার্কো রুবিওর সঙ্গে কি কথা হয়েছে জয়শঙ্কর, সেটা আমাকে বলবে না, আমি জানিও না। তবে খুব হালচাল দেখছি, বেশ হালচাল দেখছি। এতে কিন্তু ভারতের কেউ যাবে আসবে না। এই যে ভেনেজুয়েলায় যে এত বড় কাণ্ডটা হয়ে গেল, ভারতের কেউ যায় আসবে না। না রাশিয়ার কিছু হবে, না ভারতের কিছু হবে। ঝাড়টা খেলে হচ্ছে চীন। 90% অয়েল আসতো ভেনেজুয়েলা থেকে, পুরোপুরি ক্যাপচার হয়ে গেছে আমেরিকার হাতে। আর আমেরিকার সঙ্গে তো লেভারেজ নিয়ে তো কষাকষি হচ্ছে, কে কত লেভারেজ নিতে পারে। এখন চায়না বলেছে আমি এক বিন্দুও আমি ওই রিয়ার আর্ট দেবো না। এবার আমেরিকা যদি বলে আমি ভেনেজুয়েলা থেকে এক বিন্দু অয়েল যাবে না, তাহলে পরে চায়নার কি হবে? চায়না তো সেকেন্ড ফ্রন্ট তো খুলে রাখিনি, আমাদের তো 100টা ফ্রন্ট খোলা আছে। দুবাই থেকে আমির থেকে রাশিয়া পর্যন্ত সব আমাদের কন্ট্রাক্ট করা রয়েছে, সেখান থেকে আমাদের তেল আসে। রাশিয়াকে মানে ভারতের কেউ যায় আসে না।
আর আমেরিকা এটা বুঝেছে যে আমাদের ভুলে আমাদের বন্ধু, এত বছরের বন্ধু আমাদের ভুলে চায়নার কাছে চলে গিয়েছে। সেই ভুলটা হচ্ছে আমাদের ভুল। সেই ভুল আমরা শোধরাতে হবে, আমাদের শোধরাতে হবে। যেটা মার্কো রুবিও, জেডি ভান্স ফোন করে জয়শঙ্করজিকে বলেছিলেন, আমি কপিও করেছিলাম। যা হয়ে গেছে হয়ে গেছে, অতীতের ভুল ভুলে যান, আমরা সামনের দিকে এগিয়ে যাই। ট্রাম্পও জানেন যে তিনি ভুল করেছেন, ফলে রাগটা ভারতবর্ষের ওপরে কিন্তু পড়বে না। হ্যাঁ, ভারতবর্ষের সঙ্গে ট্রেড ডিল হচ্ছে না, সেটা আলাদা জিনিস, কিন্তু ভারতবর্ষ কোনোদিনও মানে পিঞ্চ করেনি আমেরিকাকে। মাদুরো কি করেছে? মাদুরোর কীর্তি শুনলে আপনি অবাক হয়ে যান। মাদুরো ট্রাম্পের ব্যাকইয়ার্ডে বসে মাদুরো ট্রাম্পের ডলারকে ডিডলারাইজ করে দিয়েছিল, পুরো ইয়েনে তেল বেচছিল। চীনকে যত তেল বেচেছে সেটা পুরোটা হচ্ছে চীনা অর্থে। এবং এখানেই থামেননি, তিনি বলেছেন যে 2024 সালে যে আমরা ডিডলারাইজেশন করে ফেলেছি, আমাদের আর ডলারের প্রয়োজন নেই। এখন আমেরিকা দেখছে তার ব্যাকইয়ার্ডে একটা দেশ সমাজতন্ত্রের পথে যাচ্ছে, ইন্ডিপেন্ডেন্টলি অর্থনীতি করছে, তার আমার অঞ্চলের মধ্যে বসে সে অন্যকে তেল বেচছে 90%, নিজে 10% ব্যবহার করছে, অথচ আমি তেল পাচ্ছি না। একটা অফার তাকে দেওয়া হয়েছিল মাদুরোকে, যে আপনি যে দেশে যাবেন আপনি চলে যান, যত অর্থ চাই তত অর্থ তত সম্পদ নিয়ে আপনি চলে যান, আমরা আপনাকে যেতে দিচ্ছি, সেফ এক্সিট দিয়ে দিচ্ছি, আপনার পরবর্তী যে কোনো সাকসেসর হবে সেটা আমরা আমাদের পছন্দ মতো সাকসেসর বসিয়ে দেবো। মাদুরো মানেননি। মাদুরো মনে করেছিলেন চীন আমাকে বাঁচিয়ে দেবে। এদিকে চীন যখন ওখানে উপস্থিত, চীনের যত মানে লোক ওখানে উপস্থিত, তারা মিটিং করা 3 ঘন্টার মধ্যে 3 ঘন্টা পরে মাদুরোকে তুলে নিয়ে চলে এলেন। আর সমাজ মাধ্যমে যে ছবিটা বেরিয়েছে, একটা ভিডিও বেরিয়েছে, নিউ ইয়র্ক এয়ারপোর্টে নেমেছেন, হাতে হাত করা একটা দেশের প্রেসিডেন্ট যাচ্ছে, সারা জীবনটা চলে গেল। এবং কতটা ঠিক কতটা ভুল সেটা ইতিহাস বিচার করবে। এখনো পর্যন্ত কেউ ইরাক নিয়ে আমেরিকার যুদ্ধ নিয়ে কথা বলে না। ফলে এখন গভীর চিন্তায় ডক্টর ইউনূস, যে তার কি হবে। নিঃসঙ্গ যমুনায় এখন বসে তিনি ভাবছেন যে এখন আমার পালাবার জায়গাটা কোথায়, আমি কি করে পালাবো। উনি ভাবুন, আমরাও দেখতে থাকি, তবে ভারত কি করবে তা কিন্তু আমি জানি না, এটা আগেই বলে দিলাম। মুস্তাফিজুর রহমান ইস্যুতে আরো উত্তাপ হচ্ছে। আইপিএল একটা বেসরকারি, আইপিএল কিন্তু সরকারি কোনো অনুষ্ঠান নয়, খেলাধুলা নয়। আইপিএল বিসিসিআই এর একটি বডি, সেখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হয়। এখন এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তার যে নিয়ম কানুন, তা হচ্ছে যারা যারা খেলতে ইচ্ছুক সব দেশকে চিঠি পাঠানো হয়। যারা যারা খেলতে ইচ্ছুক বা পুরনো যারা ছিল অ্যাপ্লিকেশন না করলেও, তারা পুরনো প্লেয়াররা তারা সবাই অ্যাপ্লিকেশন করতে পারে। মানে দর হাঁকানোর সময় সেই অকশন টেবিলে আসতে পারে, এটাই হচ্ছে দস্তুর। আর নতুন যে সমস্ত, যেমন ব্রাজিল আছে, আমেরিকা আছে, তাদেরকে চিঠি পাঠানো হয়। নতুন যারা সংযোজন হচ্ছে তাদের চিঠি পাঠানো হয়, বাংলাদেশকে কিন্তু চিঠি পাঠানো হয়নি। এখন বাংলাদেশের এত ভারত বিরোধিতা, তা সত্ত্বেও বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমান তিনি অ্যাপ্লাই করেছিলেন।
দোষটা কিন্তু ভারতবর্ষের, দোষটা কিন্তু বিসিসিআই এর। আমি কিন্তু বাংলাদেশের দোষ দেব না। বাংলাদেশের একটাই দোষ, সেটা হচ্ছে এত ভারত বিরোধিতা সত্ত্বেও তারা অ্যাপ্লাই করছে কেন? আমার বক্তব্য হচ্ছে সেইটা, দোষটা কিন্তু বিসিসিআই এর। আমি আপনাকে নেমন্তন্ন করলাম, আপনি আমার বাড়িতে এলেন, অথবা আমার বাড়িতে আপনি আসা যাওয়া করেন। এবার একদিন হঠাৎ আপনি ঢুকতে এলেন একটা কোনো অনুষ্ঠানে, আমার দারোয়ান আপনাকে আটকে দিল, ন্যাচারালি আপনি অপমানিত হবেন, ব্যাপারটা হয়ে গেছে তাই। কিন্তু অফিসিয়ালি ভারতবর্ষ কিন্তু, বিসিসিআই কিন্তু চিঠি পাঠায়নি আইপিএল এর জন্য এই মুস্তাফিজুর রহমানকে। তো মুস্তাফিজুর রহমান একটা খেলোয়াড়, তার 9 কোটি 20 লক্ষ টাকা, তার গচ্চা গুণগান জ্ঞান। যদিও শোনা যাচ্ছে শাহরুখ খানের কোম্পানি KKR তারা কিন্তু 9 কোটি 20 লক্ষ টাকা তাকে দিয়ে দেবে, তার যাতে কোনো খেদ না থাকে, তার যে লসটা হয়েছে বিসিসিআই এর জন্য, তার এটা নেওয়ার জন্য, তার জন্য তাকে ওই টাকাটা তাকে ফেরত দিয়ে দেওয়া হবে, মানে দিয়ে দেওয়া হবে তার টাকাটা, 9 কোটি 20 লক্ষ টাকা। সেটা সমস্যা নয়, 9 কোটি 20 লক্ষ টাকা শাহরুখ খানের কাছে কোনো টাকাই নয়। কিন্তু এটা নিয়ে বাংলাদেশ যা রাজনীতি শুরু করেছে ভাই, আমাদের তো গালে হাত পড়ে গিয়েছে। বাংলাদেশে নাকি আইপিএল এর সম্প্রচার বন্ধ, খাইছে, করুক কি, আমাকে তো টাকা লস হয়ে যাবে, প্রচুর লস হইব। বাংলাদেশে যদি মুমিনরা যদি না দেখে, আবার ভারত বিরোধিতা করে, তাহলে আইপিএল দেখবে কেন? ঠিক করেছে মোহাম্মদ ইউনূস সরকার, ভারত বিরোধিতা করছে অথচ আইপিএল দেখবো, ও হবে না, আইপিএল দেখা হবে না। জয়, আমাদের কথা আর চলবে না। এখন মোহাম্মদ ইউনূস সরকার, তারা সরকারি ভাবে ঘোষণা করেছে, এবং রিজওয়ানা ম্যাডাম বলেছেন আর বসে দেখার সময় নয়। কি করবেন? ভারত আক্রমণ করবেন, আরো ভারত বিরোধিতা করবেন, আবার একটা হিন্দু মহিলাকে আবার ধর্ষণ করে, তাকে অত্যাচার করে, তাকে হাসপাতালে পাঠাবেন, আর কত করবেন? এবার এই যে জিনিসগুলো শুরু করছেন না, এর উপযুক্ত ফল আপনারা, রিজওয়ানা ম্যাডাম, আপনারা পাবেন। আপনি একজন মহিলা হয়ে আপনি এটার প্রতিবাদ করলেন না। আপনি মোস্তাফিজুর রহমানের ব্যাপারে আপনি বললেন, এবার আর সহ্য করা যাবে না, আর দেরি করা যাবে না। কি লম্বা চওড়া বাত আপনারা মারেন না? আবার সরকারি ভাবে একটা নোটিফিকেশন জারি হয়েছে, সেই নোটিফিকেশনটা আমার হাতে এসছে, সেখানে লেখা হচ্ছে, এই হচ্ছে নোটিফিকেশন, আপনাদের বাংলাদেশ সরকারের নোটিফিকেশন। আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। লিখেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, TV 2 শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী 28 মার্চ 2026 থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) খেলার বাংলাদেশ তারকা খেলোয়াড় জনাব মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। আরে বাপরে, খুব সাংঘাতিক। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই, এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে বঞ্চিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এমত অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সকল খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুরোধ সাপেক্ষে সই করেছেন মোহাম্মদ ফিরোজ খান, সহকারী সচিব। তার ফোন নাম্বার দিয়ে, ইমেল আইডি দিয়ে তাকে আবার সব কপি দেওয়া হয়েছে, কোথায় কোথায় কপি গিয়েছে তার কপি দেওয়া হয়েছে। এখন তাহলে বক্তব্য হচ্ছে, তাহলে পরে এ তো ভারতবর্ষের তো প্রচুর লস হয়ে গেল মশাই। ডক্টর ইউনূস, আপনি তো আমাদের ধনে প্রাণে মেরে দিলেন। আপনারা এত লোক যদি না দেখেন, তাহলে বিসিসিআই এর কত নষ্ট হবে টাকা, বলুন তো। আমার তো পুরো গালে হাত পড়ে গেলে, এবার আমরা ভাববো যে আমরা করবোটা কি। এই যে আপনারা, খুব মুশকিলে পড়ে গেলাম।
আমাদের পেট চলবে কি করে? কিন্তু মশাই, একটু খবর টবর নিন, পণ্য পণ্য সম্পর্কে একটু খবর টবর নিন। আমি তো কথা দিয়েছি আমি করব না, আমি ওই ভিডিও করবই না, কিন্তু আপনারা একটু খবর টবর নিন আপনাদের খাদ্য পণ্যের ব্যাপারে ভারতবর্ষ কি সিদ্ধান্ত নিচ্ছে। একটু খবর টবর নিলে দেখবেন আত্মার আম খাঁচা হয়ে গেছে, যে আগামী কদিন, 1 মাস বাদে কি 15 দিন বাদে আপনারা চাল ডাল তেল নুন সব 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 যদি বন্ধ হয়ে যায়, কাঁচা লঙ্কা পেঁয়াজ সব যদি বন্ধ হয়ে যায়, তারা সমস্ত বন্ধ করে দেয়, তাহলে আপনারা কোথা থেকে কি আনবেন? কোথা থেকে আনবেন? পাকিস্তান থেকে আনবেন, চীন থেকে আনবেন, শ্রীলঙ্কা থেকে আনবেন। আনুন, 80 টাকায় যে খরচায় হয়ে যেত সেটা আপনারা 1080 টাকা দেবেন। ভারতের কি আছে? ভারতের কিছু যাবে আসবে না। আপনারা বয়কট করতেই পারেন, বয়কট করুন। আরে বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আইপিএল না দেখে, তাহলে আইপিএল এর কিছু যায় আসে না। আপনারা জেনে রাখবেন, বিসিসিআই হলো সব থেকে ধনী ক্রিকেট সংস্থা। পৃথিবীতে যত ক্রিকেট সংস্থা আছে, আর মানে বিসিসিআই এর অনুমতি অঙ্গুলি হেলন ছাড়া কিছু করতে পারে না, কিচ্ছু না। সব বিসিসিআই যা বলবে তাই হবে। আর বিসিসিআই এর প্রেসিডেন্ট কে জানেন? বিসিসিআই এর প্রেসিডেন্ট হলো অমিত শাহর ছেলে জয় শাহ। এও আপনাদের পক্ষে একটা দুর্ভাগ্যের খবর। যাও, আপনাদের দোষ নেই, দোষ হচ্ছে বিসিসিআই। তারা এটা আগে থেকে বারণ করে দিতে পারত। কিন্তু মুস্তাফিজুর, তার ব্যক্তিগত ক্ষতি হবে না। আমি যা খবর পেয়েছি, শাহরুখ খানকে টেলিফোন করেছিলাম, আমি শুনেছি 9,20,00,000 টাকা মুস্তাফিজুর রহমানকে দিয়ে দেওয়া হবে। ফলে তার আর্থিক ক্ষতিটা হলো না, কিন্তু যে ক্ষতি হলো সেটা আরো এক ধাপ। হিন্দু বিদ্বেষ, হিন্দু ধর্ষণ, হিন্দু খুন। আর আপনারা ভাবছেন আমরা আপনাদের খাইয়ে দাইয়ে চর্বি ঝরানো, চর্বি ওঠা একেবারে এ করা পেট আমরা তৈরি করে দেবো। সেগুড়ে আপাতত বালি। একটু খোঁজ খবর নিন, খোঁজ খবর নিলে অ্যান্টেনা খাড়া হয়ে যাবে। তখন তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল। ভারতবর্ষের গালে হাত দিতে গিয়ে নিজেদের গালে হাত পড়ে যাবে। বুঝতে পেরেছেন? সবাই ভালো থাকেন। রাতের অন্ধকারে গুন্ডাগার্দি চলল। রামবাবু পুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রী ফ্লোরেন্স, সিলিয়া ফ্লোরেন্স এবং মাদুরো, নিকোলাস মাদুরো, দুজনকে একেবারে বন্দি করে সোজা আমেরিকায় নিয়ে চলে এসছে। এখন এই যে হঠাৎ করে ভেনেজুয়েলায় আক্রমণ, আমি বলেছিলাম না ভেনেজুয়েলাতে আক্রমণ করবে, আর ভেনেজুয়েলাতে আক্রমণ করলে এবার চীন তাল টুকছে, এবার কখন সে তাইওয়ানে ঢুকবে। আমি কিন্তু মানে ওই 2025-এ ডিসেম্বরের শেষ সপ্তাহে আমি বলেছিলাম কি কি হতে পারে 2026-এ। তা 2026-এর শুরুতেই শুরু হয়ে গেল। তবে এই যে গুন্ডাগার্দি এইটা যে চলবে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। তার আগে বম্বিং টম্বিং হয়েছে, বম্বিং টম্বিং হয়ে একেবারে নেভি সিল পাঠিয়ে তার স্ত্রী এবং মাদুরো এবং তার স্ত্রী ফ্লোরেন্সকে তুলে নিয়ে চলে এসছেন। এখন এই সাধারণ চোখে যদি আপনারা দেখেন, তাহলে আপনাদের সব যা বলা হচ্ছে যে তেল এক কারণ, আর 2 হচ্ছে মাদক। তেল তো অবশ্যই, তেলটা একটা বড় ঘটনা অবশ্যই এখানে জুড়ে আছে, তার সঙ্গে মাদকের যে ব্যাপারটা সেটা একেবারে পুরো ডাহা মিথ্যে কথা। তাই যদি হতো তাহলে কলম্বিয়া, মেক্সিকো এরা যারা হচ্ছে ড্রাগ পাচার করছে, চীন যে ড্রাগের যে বেসিক মেটেরিয়াল ইনগ্রিডিয়েন্টস সেটা তো চীন সাপ্লাই করছে, তাহলে পরে তাদের উপরে কেন হচ্ছে না, ভেনেজুয়েলার ওপরেই কেন হলো? এবার এর কূটনৈতিক ব্যাপারটা এবার আপনাদের বলি। এটা হলো গিয়ে আপনার সামনে যা দেখানো হচ্ছে সেটা হচ্ছে মুখোশ, কূটনৈতিক ব্যাপারটা সেটা হচ্ছে অন্য জিনিস।
2018 সালে যখন মানে বাইডেন যখন সারা পৃথিবী জুড়ে তখন মানে উত্তাল করে দিচ্ছে, বিশেষ করে ইউক্রেন, 2018 থেকে তখন কিন্তু চীন আর রাশিয়া প্ল্যান করছে যে আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে এই সাউথ ইস্ট এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া এবং আপনার ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলোতে যে দেশগুলো আছে সেখানে যাতে আমেরিকা মাথা না গলাতে পারে। কি করা যায়, কি করা যায়? তখনই নিকোলাস মাদুরোকে ধরা হয়। নিকোলাস মাদুরো হচ্ছে মানে কমিউনিস্ট এবং সমাজতন্ত্র স্থাপনের কথা উনি বলেছিলেন। উনি কিন্তু আমেরিকার দাদাগিরি মানেননি, সেখানেই হচ্ছে গন্ডগোলটা। উনি করলেন কি, উনি করলেন জাতীয়করণ শুরু করলেন, ব্যাংক জাতীয়করণ, তেলের খনি জাতীয়করণ, আমেরিকার যত আধিপত্য আছে আমেরিকার আধিপত্য থেকে তিনি বের করে আনার চেষ্টা করলেন তার দেশকে। এইখানে লাগলো গিয়ে আমেরিকার সঙ্গে মাদুরোর ঝামেলা। মাদুরোকে অনেক বোঝানো টোঝানোর চেষ্টা করা হয়েছে, শেষের দিকে মাদুরো অনেকটা চাপে পড়ে কিন্তু নেগোসিয়েশনে রাজিও হয়েছিলেন। এবং এই যে অ্যারেস্ট হওয়ার 2 দিন আগে একটি ফরাসি সংবাদ মাধ্যমে তিনি বলেছিলেন যে আমি আলোচনার জন্য রাজি আছি, তেল নিয়ে আলোচনার জন্য রাজি আছি, উনি যদি আলোচনায় বসতে চান আমি রাজি আছি। তার 2 দিনের মধ্যে একেবারে রাতের অন্ধকারে বোমা টোমা মেরে সারা একেবারে শহর, ভেনেজুয়েলার শহর ধূলিসাৎ করে দিয়ে তাকে তুলে নিয়ে চলে আসা হলো। ব্যাপারটা হচ্ছে এই 2018 সালে তখন থেকে চীন এবং রাশিয়া মাদুরোকে মানে অস্ত্র সাহায্য থেকে আরম্ভ করে তেল কেনা, নানান কিছু নানান রকম সাহায্য চীন করতে থাকে। তার কারণ হচ্ছে যদি আমেরিকার ব্যাকইয়ার্ডে যদি একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র তৈরি করে দেওয়া যায় আর সেটা যদি ক্রমশ শক্তিশালী হয় আর্থিক দিক দিয়ে, তাহলে পরে আমেরিকার সমস্যা বাড়বে। কারণ 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, তাহলে আমেরিকার ওখানে শক্তি খর্ব হবে, আমেরিকার দাদাগিরি চলবে না। এই যে চীন আর রাশিয়ার যে খেলাটা, এই খেলাটা কিন্তু আমেরিকা ধরে ফেলেছে যে এরা দুজনে হচ্ছে আসল কালপিট এই মাদুরোকে এখন এই তোল্লা দেওয়ার জন্য। এখন তিনি কিন্তু চীন আর রাশিয়ার ওপরে কোনো অ্যাকশন নিতে পারবেন না। ভারতের মধ্যে নেই, কিন্তু ভারতও তার লক্ষ্যের মধ্যে আছে। কিন্তু বাধা কোথায় হলো? বাধা হলো পরমাণু শক্তি। পরমাণু শক্তিধর দেশ যেগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু আমেরিকা কিন্তু কোনো কথা বলে না, কোনো রকম মস্তানি সেখানে চলবে না। আপনি নর্থ কোরিয়ার দিকে দেখুন, পাগলা কিম জং উন আছে, কখন যে বোতামটা টিপে দেবে SRMBর একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। মাঝে আপনারা দেখেছিলেন যে ভারত একটা মেসেজ দিয়েছিল, 10,500 কিলোমিটার নোটাম জারি করে একটা মিসাইল ছুঁড়েছিল। আসলে ওটা আপনি তখন বলেছিলেন ওটা হচ্ছে একটা সংকেত দেওয়া, বার্তা দেওয়া। যদি আমি 10,500 কিলোমিটার দূরে যদি মারতে পারি, তাহলে 8,500 কিলোমিটার দূরে ওয়াশিংটন DC কিন্তু আমার নিশানার মধ্যে আছে, ফ্লোরিডা আমার নিশানার মধ্যে আছে, নানান দেশের নানান শহর যেগুলো আছে 50টি, কোনোটাই কিন্তু আমার পাল্লার বাইরে নয়। ভারত এই সিগন্যালটা দিয়ে রেখে দিয়েছে। চীন এদিকে মহাশক্তি, রাশিয়ার তো অস্ত্র ভান্ডার তো একেবারে ভর্তি। ফলে দক্ষিণ পূর্ব এশিয়ায় ট্রাম্পের এখন দাদাগিরিটা এখন করতে পারছে না, কারণ এখানে 3টে মহাশক্তি এক হয়ে রয়েছে। যা কিছু খেলাধুলো হচ্ছে সব হচ্ছে ওই দিকে। তা মাদুরোকে এই যে তুলে নিয়ে এলেন, এখন ইউরোপিয়ান সংসদ বলুন, আপনার UNSC, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, এবং অন্যান্য দেশগুলো আছে, মুখে রা কাটছে না, কেউ মুখে রা কাটবে না। এই যে ইরাকে মাস ডিস্ট্রাকশন নাকি ওয়েপন্স আছে, পুরো ঢুকে ইরাককে শেষ করে দিল এবং ইরাকে যে সাদ্দাম হোসেন তাকে ফাঁসিতে লটকে দিল। আসল হচ্ছে তেল, তেলের যে ভান্ডার আছে ভেনেজুয়েলাতে, সেটা হচ্ছে
আনুমানিক 303 বিলিয়ন ব্যারেল, যেটা বলা হচ্ছে 303 বিলিয়ন ব্যারেল তাদের তেল খনিজ সম্পদ আছে, যেটা আরব আমির শাহিতে নেই, সৌদি আরবে নেই, রাশিয়ায় নেই, কোন দেশের কাছে এত তেল নেই যা ভেনেজুয়েলার কাছে আছে। সেই তেলের একটা বৃহৎ অংশ নেওয়ার জন্য ভেনেজুয়েলার ওপরে থেকে তখন থেকে চাপটা তৈরি করতে আরম্ভ করে ট্রাম্প। ট্রাম্প চেনে পয়সা, আরে তারপর নিজের পকেটে না আসুক, দেশের পকেটে তো আসবে। তাহলে পরে এই যে 37 ট্রিলিয়ন ডলারকে এখন তো 40 ট্রিলিয়ন ডলার পৌঁছে গেছে যে ধারটা, সেই ধারটা 2 ট্রিলিয়ন ডলার হলেও তো কমবে। তাহলে তো উনিও বলতে পারবেন যে আমি কিছু করেছি। এইবার একটা বিজয় উনি চাইছিলেন, উনি তো কোথাও বিজয় পাচ্ছিলেন না। উনি তো নিজের স্বীকৃতি পাওয়ার জন্য উনি কম চেষ্টা করেননি। ভারতবর্ষে পাকিস্তানের যুদ্ধ থামানোর ওই মিথ্যা বিবৃতি 30 বার 40 বার দিয়েও তিনি সারা পৃথিবীকে বোঝাতে পারেননি। ভারতের একটা বিবৃতি সব কাত করে দিয়েছে। এরপর রাশিয়া ইউক্রেন, সেখানেও তিনি সমাধান করতে পারেননি। মানে যেখানে যেখানে হাত দিয়েছেন সেখানে তিনি হাত পুড়িয়েছেন। ইরানের রেজিম চেঞ্জটা উনি করেছেন, সাকসেসফুলি ইরানের রেজিম চেঞ্জটা করেছেন, একটা যুদ্ধ আটকেছে। কিন্তু আয়াতুল্লাহ খামেনি তিনি যদি পালিয়ে যান, সেক্ষেত্রে ইরানে একটা গৃহযুদ্ধের সৃষ্টি হবে, সেটা আর একটা সিরিয়া মতো হতে পারে। এখন এই যে ট্রাম্প যেটা করে বেড়াচ্ছেন, সারা পৃথিবী কিন্তু চুপ, এবং ট্রাম্প যেটা করছেন সেটা কিন্তু খুব ভেবে চিন্তে করছেন। কারণ সবসময় এরা না একটা রাস্তা খোঁজে, যে বেরিয়ে যাওয়ার রাস্তা খোঁজে। যে দায়টা কি চাপানো হয়েছে? দায় চাপানো হয়েছে আমার যুব সমাজ মানে এই রসাতলে চলে যাচ্ছে এই নেশার বস্তুর জন্য। আর নেশার বস্তু দিচ্ছে কে? নেশার বস্তু দিচ্ছে ভেনেজুয়েলা। মেক্সিকো আর এর দাম কিন্তু তোলেনি। তো যাই হোক, এখন যদি যখন ক্ষমতা থেকে সরে যাবে, ট্রাম্প তো একদিন ক্ষমতা থেকে সরে যাবেন, তখন তার নামে যখন মামলা পাতিগুলো যখন শুরু হবে, তখন ট্রাম্প বলবেন আমি তো নিজের জন্য কিছু করিনি, আমি যেটা করেছি দেশের স্বার্থে করেছি, আমার যুব সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য, আমি ড্রাগ বন্ধ করার জন্য আমি এটা করেছি বলে মামলা থেকে খালাস পেয়ে যাবে। সুতরাং এরা সব সময় চায়, মানে আমেরিকা সব সময় চায় একটা ওই মাস ডিস্ট্রাকশন ওয়েপন্স এর মতো একটা করে অজুহাত খাড়া করবে। অজুহাত খাড়া করে নিজেরা নির্দোষ, মানে প্রেসিডেন্সি থেকে বেরিয়ে যাওয়ার পর মামলা যদি হয় নির্দোষ প্রমাণিত করার জন্য ওইগুলো তৈরি করে রেখে দেয়। তৈরি করে রেখে দিয়ে আমেরিকার স্বার্থ সিদ্ধি করবে। এরপরে যেই আসুক ট্রাম্পের পরে, দেখবেন সে একই রূপ তার। এখন একরকম রূপ দেখছেন জেডি ভান্সের, পরবর্তী প্রেসিডেন্ট যদি তিনি হন, দেখবেন রূপ বদলে ফেলবে। তখন তাকে এই আমেরিকার নীতি অনুযায়ী কিন্তু চলতে হবে। ফলে এই যে আমেরিকা সারা বিশ্ব জুড়ে যে দাদাগিরি করে বেড়াচ্ছে, দাদাগিরি করে বেড়াক, কিন্তু সাউথ ইস্ট এশিয়ায় ঢুকতে গেলে ট্রাম্পের মুখ ভোঁতা হয়ে যাবে এবং ঠ্যাঙে আচ্ছা করে বাড়ি খাবে। এবার আমি যেটা বলেছিলাম, এবার তাইওয়ানকে তো আক্রমণ করবে চীন, আর চীন যখনই তাইওয়ান আক্রমণ করবে সেই সময় তা লাগিয়ে দেবে কি রাশিয়া, একেবারে ইউক্রেনকে ধ্বংস করতে শুরু করে দেবে। দেখুন না 2026-এ আর কি কি হয় দেখুন। ইরান আর এটা তো ইসরায়েলটা গেল, কিন্তু রাশিয়া ইউক্রেন রয়েছে, এদিকে তাইওয়ান চীন রয়েছে, এগুলো বাকি রয়েছে। আর ভারতবর্ষ আছে। ভারতবর্ষ শুরু করবে পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। তখন আমেরিকা কাকে সাহায্য করবে? একে কি বলে, আমাদের পাকিস্তানকে সাহায্য করতে যাবে? পাকিস্তানকে সাহায্য করতে পারবে না। ইউক্রেনকে সাহায্য করতে যাবে? সাহায্য করতে পারবে না, কারণ একদিকে যুদ্ধ লাগিয়ে তো বসে আছে। এবার ভেনেজুয়েলার মাটিতে তুমি যে মেরে শেষ করে দিয়েছো, গুঁড়িয়ে দিয়েছো, ভেনেজুয়েলা কি ছেড়ে দেবে? ভেনেজুয়েলা ছোটখাটো হলেও তো আক্রমণ কিন্তু চালিয়ে যাবে ভেনেজুয়েলা। ফলে ট্রাম্পের সামনে এখন কিন্তু, মানে ট্রাম্প এখন গিলোটিনে গলা ফাঁসিয়ে দিয়েছে। আর ভারতও চাইছে আর একটা যুদ্ধ তৈরি হোক। যুদ্ধ তৈরি হলে
চীন কি ইশারা দিচ্ছে, তুই তাইওয়ানে চলে যা ভাই। রাশিয়াও বুদ্ধি দিয়ে তুই তাইওয়ানে চলে যা, আমি এদিকে ইউক্রেনে চড়ছি। সেই ফাঁকে ভারতবর্ষ টুক করে ডাইনে বাঁয়ে পূর্ব পশ্চিম দুটো দিয়ে আক্রমণ চালিয়ে দেবে। তাহলে কটা যুদ্ধ শুরু হলো 2026-এ, এখনো বহু যুদ্ধ বাকি আছে। দেখতে থাকুন 2026-এ কত বড় বড় ঘটনা ঘটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।